আপনি তো একটা ভয়ঙ্কর তথ্য দিলেন যে আমেরিকার 10 জন সেনাকর্তা এই মুহূর্তে টেকনাফ অঞ্চলে এসেছেন এবং তারা সরাসরি সেখান থেকে আরাকানের সঙ্গে একটা যুদ্ধ পরিচালনা করতে চান। যদিও বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা সরাসরি যুদ্ধে যাবেন না, শুধুমাত্র সীমান্ত প্রহরীর কাজ করবেন। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপরে আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় ভারতের। শুধু ভারতের না, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রও দুশ্চিন্তায় পড়ে যায়। মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো নোবেল জয়ী কি এখন পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধান না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান এবং তিনি নোবেল জয়ী। ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম। বিশ্বের টাইম ম্যাগাজিন দেখলেন না যে শীর্ষ যেই 100 প্রভাবশালী, তার মধ্যে তিনি স্থান পেয়েছেন। ভারতে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, আর এই হামলায় এখন পর্যন্ত 35 থেকে 40 জন নিহত হওয়ার খবর পেয়েছি। হঠাৎ করে ভারতে এই হামলার কারণ কি? নেপথ্যে কারা রয়েছে? নাকি এর পেছনে ভারতেরই হাত আছে, অথবা ভারতের শত্রু দেশ পাকিস্তানের কোনো হাত? চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশের ভূখণ্ডের অন্তরে 10 কিলোমিটার ঢুকে উৎসব পালন করলো মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, জানিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হচ্ছে। রোহিঙ্গা সংগঠনের মুখপাত্র রোহিঙ্গা খবর জানাচ্ছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল আরাকান। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা তারই কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের হতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনি তো একটা ভয়ঙ্কর তথ্য দিলেন যে আমেরিকার 10 জন সেনাকর্তা এই মুহূর্তে টেকনাফ অঞ্চলে এসেছেন এবং তারা সরাসরি সেখান থেকে আরাকানের সঙ্গে একটা যুদ্ধ পরিচালনা করতে চান। যদিও বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা সরাসরি যুদ্ধে যাবেন না, শুধুমাত্র সীমান্ত প্রহরীর কাজ করবেন। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? একটা সেনার, একটা দেশের সেনাবাহিনী, তার প্রধান ভূমিকা দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। এ তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেনা কেন এখনো চুপ? এইখানেই একটি প্রশ্ন যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যে সন্ত্রাসী হামলাটি ঘটেছে, তার দায় বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। এবং তাদের যে নিষ্ক্রিয়তা, দায়িত্ব নিয়ে যে অবহেলা তারা করেছে, তার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে আজকে এই জঙ্গিপানা সরকার এবং আজকে আমেরিকার এই পাপেট সরকারটি স্থাপিত হয়েছে। এবং আমি আগেও তোমার এই শোগুলোতে বলেছি যে বাংলাদেশে সেনাবাহিনী প্রধান, মানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে আমরা এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমার নেতৃত্বে এই ক্ষমতাটি বা এই প্রশাসনিক ক্ষমতাটি আমি গ্রহণ করলাম এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার এই যুদ্ধ অব্যাহত থাকবে। এবং তারপরে উনি একটি সরকার গঠন করলেন। কিন্তু সেই সরকার গঠন এখন 20 বাউ জলে। হ্যাঁ, এখন বিষয় হলো যে দেখো, 5 আগস্ট 2024-এর পর থেকে আজকে এপ্রিলের 20 তারিখ, এই 8 মাসের অধিক সময় ধরে বাংলাদেশের যে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, সংখ্যালঘু হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা, বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদীদের যে উগ্রবাদীদের যে কি বলে এটাকে, যে আস্ফালন, তা কিন্তু আজকে গোপন নেই। সারা বিশ্ব, সারা পৃথিবী কিন্তু তা একযোগে বলছে। আজকে শুধু ইন্ডিয়া বলছে তা না, আজকে আমেরিকার মতো দেশ থেকেও কিন্তু সে কথা বলা হচ্ছে যে আমেরিকা তাদেরকে সাপোর্ট করে গভর্নমেন্ট এনেছে। সে দেশের কিন্তু গণমাধ্যম বলছে
আজকে রাশিয়া বলছে, আজকে সারা পৃথিবী উদ্বেগের কারণ। ইভেন আজকে কিন্তু আরেকটি মজার খবর, মজার ঠিক না, মজার বলাটা আসলে উচিত হবে না, একটি আতঙ্কের বা উদ্বেগের খবর এটি, যে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় দফার মতো আমেরিকা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের যারা বাংলাদেশে তাদের যে নাগরিকরা রয়েছেন, সাধারণ নাগরিকরা, তাদেরকে কিন্তু আহ, ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বা বিচরণের জন্য নিষেধাজ্ঞা জারি একদম, করেছে। একদম। কেন? তাহলে ওই জায়গাটি নিশ্চয়ই এখন উত্তপ্ত পরিস্থিতি বা ওইটা নিয়ে যে একটা ষড়যন্ত্র বা ওখানে নিয়ে একটা পরিকল্পনা আটা হচ্ছে, এটি কিন্তু এ থেকেই বোঝা যায়। তাদের জনগণকে সেভ করার জন্য তারা ওই এলাকায় লোক পাঠাচ্ছে না, তার মানে কি ওই এলাকাটা যুদ্ধ প্রস্তুতি হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা, আমার কাছে মনে হয় আনুষ্ঠানিকতাটা মাত্র আর কি। তো এই মুহূর্তে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা, তাহলে যদি আমেরিকা এইভাবে একটা প্ল্যান ছকে, এবং যেটা আপনি বলছেন অত্যন্ত ভয়ানক একটা তথ্য আপনি দিলেন, যে এরপরে একটা ত্রিমুখী যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের ভূমিকা কোথায়? কারণ আইএসআই কি তাহলে একটু পিছু হটেছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আইএসআই পিছু হটেনি। এখানে একটি জিনিস আমি ইন্দিরা ক্লিয়ার করি, 1971 সালের প্রতিশোধ কিন্তু বাংলাদেশে না হচ্ছে এখন। আচ্ছা, আইএসআই প্রমাণের চেষ্টা করছে যে 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটি বাংলাদেশের মানুষ করেনি, সেটি করেছে ভারত তার সাথে। এটি আচ্ছা। আইএসআই বলার চেষ্টা করছে, এবং ভারত তার স্বার্থের জন্যই পাকিস্তানকে বিভাজন করেছে। এবং গতকালকেই বাংলাদেশ সরকারের একজন মহিলা উপদেষ্টা আছেন, শারমিন মুর্শিদ, তিনি বলেছেন যে 71 সালে ভুল হয়েছিল বললেই 24 সংগঠিত হয়েছে। তাহলে 71-এ কি ভুলটা ছিল? 71-এ মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদ আত্মত্যাগ করে 2 লক্ষ মা বোন নিজের ইজ্জত দিয়ে এই দেশটাকে স্বাধীন করাটা ভুল ছিল, নাকি পাকিস্তানের সাথে বিভাজন হওয়াটা ভুল ছিল? এটি তাদের উপদেষ্টা, এই সরকারের বক্তব্য আমি বলছি। তো সেখানে দাঁড়িয়ে আইএসআই এখন মানে এটা তারা অন্তরালে খেলছে, আইএসআই অন্তরালে খেলছে। এবং এই যে সরকার, এই সরকারের মধ্যে যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে তারা প্রশিক্ষিত করছে। এবং আমি বলি যে তারা এই মুহূর্তে, আমার কাছে একটা পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যানটি আমি একটু পড়ে শোনাই, যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে কি ধরনের মানে প্রস্তুতি বা কি ধরনের এটাকে বলে যে অবস্থা আইএসআই তৈরি করেছে। সেই পরিসংখ্যানটা খুবই মানে গায়ে কাটা দেওয়ার মতো পরিসংখ্যান, যেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 20 লাখ মানুষকে এই আইএসআই এর অধীনে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, দেশের প্রতিটি জেলা উপজেলায় গোপন ঘাঁটি স্থাপন করা হচ্ছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে গুপ্ত হত্যা করা হবে এই পরিকল্পনায় আছে। সংবিধান ও সরকারকে অস্বীকার করে ইসলামী যে খেলাফত সেটির ঘোষণা দেওয়ার প্রস্তুতি তারা নিচ্ছে। হ্যাঁ, এবং এই যে কর্মযজ্ঞ, এটি কিন্তু অনেকটাই প্রকাশ্যে হচ্ছে। আমি কিন্তু একটা ইন্টেলিজেন্ট রিপোর্ট পড়ে শোনালাম তোমাকে। সুতরাং আইএসআই বাংলাদেশ থেকে চলে গেছে বা তারা ব্যাক নিয়েছে তা নয়, তারা খেলাটা উপভোগ করছে। আইএসআই, এখানে আরেকটি আলোচনা যদি সময় থাকে তাহলে আমি বলি যে আইএসআই বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একজন কূটনৈতিক মানে পররাষ্ট্র সচিব ভিজিট করেছে, এটা কি তুমি জানো কিনা, দেখেছো কিনা? নিশ্চয়ই দেখেছো। তো এই ভিজিটে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশকে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ পাকিস্তানের কাছে একটি টাকা পাবে, একটা অঙ্ক পাবে, যে অঙ্কটি নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। সেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আলোচনাটি কি এবার নাকি করা হয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। কিন্তু এখানে ভয়ঙ্কর খবর হচ্ছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ এখানে তো প্যারালাল গভর্নমেন্ট আছে, ইউনুসের কিন্তু প্যারালাল একটি গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ এখানে সেনাপ্রধান এবং ইউনুস ডিফারেন্ট প্রোগ্রামে যাচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের দুটো সরকার ব্যবস্থা এখন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেনাবাহিনীকে একটি প্রস্তাব দিয়েছে, ফাটলটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। একদম তাই। এখানে তাদের প্রস্তাবটা এরকম যে টাকা বাংলাদেশ দাবি করছে পাকিস্তানের কাছে, সেই টাকার অস্ত্র দিতে চায় তাদেরকে। তো সেই অস্ত্র তারা বাংলাদেশকে দিতে চায়। তাহলে এই অস্ত্রটি কেন, কার বিরুদ্ধে, কিভাবে ব্যবহৃত হবে, এটি তো স্পষ্ট। যে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি আরো যে খারাপ হচ্ছে সেটা আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখছে না।
এটাই বলছি যে মানে আমি যে প্রশ্নটি তুমি করলে যে আইএসআই থেমে আছে কিনা, আইএসআই থেমে নেই। আইএসআই বাংলাদেশটাকে 1971-এর প্রতিশোধ হিসেবে নিয়ে